ছেলের শরীরে পক্স উঠেছে, আর যেমন তেমন পক্স না, সারা শরীর ভরে গেছে পক্স দিয়ে। সব থেকে বেশি উঠেছে মুখে, তাই বিয়ের ডেটটা পেছানো হয়। ছেলে প্রবাসী, তাই ছুটিও কম। তাই কোনো রকম সুস্থ হতেই ওই বাসায় থেকে কিছুদিন পর লোকজন আসে আবার বিয়ের ডেট ফেলতে, সাথে ছেলেও আসে। কিন্তু আমার বাবা মা থেকে শুরু করে প্রতিবেশী যারা ছিল, সবাই আগে যেমন খুশি ছিল ছেলেকে দেখে, আজ তার পুরোই উল্টো। ছেলেকে দেখে সবাই কানা খুশা করছে। ছেলের মুখে এত খারাপভাবে পক্সের দাগ বসে গেছে যা বলার মতো না, মানে মুখটাই যেন চেনা যায় না। তাই আমার পরিবারের সবাই ডিসিশন নিল বিয়েটা ভেঙে দিবে। আর আশেপাশের সবাই তাই বলল যে এর থেকে আরো অনেক ভালো ছেলে পাবে ধৃতা, না করে দিন তাদের। কিছুক্ষণ পর ছেলেপক্ষকে আমার আব্বু ডেকে নিয়ে বললেন, আমার মেয়েকে আপনাদের ছেলের সাথে বিয়েটা দিতে পারছি না বলে দুঃখিত, কিছু মনে করবেন না। আমার এত সুন্দর মেয়ে আপনাদের ছেলের সাথে যদি ওর বিয়ে দিই, রাস্তাঘাটে যেই দেখবে সেই নানান কথা বলবে, লোকে হাসবে, বলবে কি সুন্দর মেয়েটাকে কেমন একটা ছেলের সাথে বিয়ে দিয়েছে ওর বাবা মা। আমাকে মাফ করবেন আপনারা। এই বলে বিয়েটা ভেঙে দেন আমার বাবা। ছেলেপক্ষের লোক যদিও বলেছেন, দেখেন, এটা তো আমাদের ছেলে আর নিজে ইচ্ছে করে বানায়নি, আল্লাহ তো দিয়েছে। দেখেন, এভাবে বিয়েটা ভাঙবেন না, আমাদের মান সম্মানের ব্যাপার, লোকে কি বলবে। তাছাড়া ছেলেটাকে সবাই যখন বিয়ের কথা জিজ্ঞেস করবে, তখন ও কি বলবে, কত ছোট হয়ে যাবে সবার সামনেও, আর সাথে সাথে আমরাও। এমন করবেন না ভাই। কিন্তু আব্বু তাদের কোনো কথা শোনেননি। পরে আমি সবার সামনে গিয়ে লজ্জা শরমের মাথা খেয়ে বললাম, আব্বু, আমি এই ছেলেকেই বিয়ে করব। আব্বু আমাকে ধমক দিয়ে বললেন, তুমি বেশি বুঝো, আমার কথার উপরে কথা বলো। কি বুঝো তুমি? কিছু বুঝো তুমি বিয়ে বা দুনিয়া সম্পর্কে? আমি উত্তরে বলেছিলাম, আব্বু, তার এই সমস্যাটা না হয়ে যদি আমার হতো, তখনও কি এইভাবে বিয়েটা ভেঙে দিতেন না তো? তাহলে তাছাড়া বিয়ের পরেই যদি এমন হতো, তাহলে কি আমাকে তাকে তালাক দিতে বলতেন? বিয়ের পরও তো এমন হতে পারতো, তাই না? আমি আব্বু এই ছেলেকেই বিয়ে করব। আব্বু আমাকে অনেক বোঝানোর চেষ্টা করেন, সাথে আম্মু, কিন্তু আমি আমার কথাই অটল। আমি এই ছেলেকেই বিয়ে করব। আমি সেদিন কল্পের চোখে জল দেখতে পেয়েছিলাম, আর মনে মনে প্রতিজ্ঞা করেছিলাম আমি বেঁচে থাকতে আর কোনো দিন আপনার চোখে জল আসতে দিব না। আজই শেষ কান্না আপনার। আম্মু আমাকে ফিসফিস করে বলে, আর একবার ভেবে দেখলে ভালো হতো না? আমি উত্তরে বলেছিলাম, আমার ভাবাভাবি শেষ, বিয়ের 3 তারিখ ঠিক করো। কল্পের বাসার লোকজন পরের দিনই গায়ে হলুদ আর তার পরের দিনই বিয়ের ডেট ফাইনাল করে। তাদের ভয় যদি আমার মতো চেঞ্জ হয়ে যায়, কল্পরা চলে যায়। আমাকে এতক্ষণে সবাই আবার বোঝানো শুরু করে দেয়, কিন্তু আমি যা বলেছি তাই আমার ফাইনাল ডিসিশন বলে দিই সবাইকে। পরের দিন আমার গায়ে হলুদের অনুষ্ঠান হয়। আমার বাসার মানুষজন যখন কল্পকে হলুদ দিয়ে বাসায় এসেছে, সবাই অনেক বাজে বাজে কথা বলেছে। আমি এক কান দিয়ে শুনেছি আর এক কান দিয়ে বের করে দিয়েছি। আজ আমাদের বিয়ে। কল্প আমার সাথে বিয়ের আগে একটু কথা বলতে চায়। বাসা থেকে অনুমতি দেওয়া হয়। আমি তখন বধূ সেজে বসে আছি, আর কল্প এসে আমাকে বলে, আরেকটা বার ভেবে দেখলেও পারতেন, আমি দেখতে কুৎসিত হয়ে গেছি, আমি আর আগের মতো নেই। চাইলে আপনি এখনও আপনার মতো চেঞ্জ করতে পারেন। প্লিজ, যদি করুণা থেকে আপনি আমাকে বিয়েটা করতে চেয়ে থাকেন, তাহলে বন্ধ করে দিন এই বিয়ে। আমি করুণা নিয়ে বাঁচতে চাই না। আমি শুধু একটা প্রশ্ন করব, জি করুন। আমাকে কি আপনার পছন্দ না? এসব কি বলছেন আপনি? আপনাকে আমি যেদিন প্রথম দেখেছিলাম সেদিনই আপনাকে আমার ভালো লেগে গিয়েছিল, তাই তো আপনার বাসায় প্রস্তাব পাঠিয়েছিলাম। তাহলে চুপ থাকুন, যা হচ্ছে হতে দিন। কিন্তু আর কিছু বলবেন? বাসুর ঘরে শুনবো, ওকে? এবার যান। কল্প আমার দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে চলে যেতে লাগলো। তারপর হঠাৎ কি যেন মনে করে পিছনে ফিরে তাকিয়ে আমাকে বলল, শুনুন, আপনাকে না বধূর সাজে খুবই মায়াবী আর সুন্দর লাগছে, মাশাল্লাহ। আমি একটা মুচকি হাসি দিলাম। কল্প চলে গেল বিয়ের আসরে, আর অবশেষে হয়েও গেল আমাদের বিয়ে। বিয়ের পর আমি আব্বু আম্মু সবাইকে বিদায় জানিয়ে কল্পের সাথে কল্পদের বাসায় চলে আসি। সবাই আমাকে বরণ করে নেয়। কল্পদের বাসার সবাই অনেক খুশি আমাকে পেয়ে।
কল্পর বন্ধুরা সবাই গাঁদা এবং গোলাপ ফুল দিয়ে আমাদের বাসর ঘর সাজায়। অনেক রাত হয়ে গেলে কল্পের ভাবি আমাকে কল্পের রুমে দিয়ে আসে। আমি ফুলের সাজানো খাটটার মাঝখানে গিয়ে বসি। পাশেই ফুল দিয়ে লেখা আছে দ্রিতা প্লাস কল্প। লেখাটা দেখে কেমন যেন একটা অদ্ভুত সুন্দর অনুভূতি কাজ করছে। আর তখনই কল্প রুমে প্রবেশ করলো। সে রুমে ঢুকেই তার প্রথম কথা ছিল, আচ্ছা, আমি কি খাটে এসে বসবো নাকি ফ্লোরেই শুয়ে পড়বো? না মানে অনেক রাত হয়েছে তো, আপনিও অনেক টায়ার্ড, তাই বলছিলাম আর কি। ঘুমিয়ে পড়ুন তাহলে। আমিও ঘুমিয়ে পড়ি, কিন্তু কোথায় শুভ আমি? আমি এবার প্রচুর রেগে গেলাম। রেগে গিয়ে বললাম, রুমের বাইরে গিয়ে ঘুমা তুই, একদম রুমে ঢুকবি না, একদম না। কল্প এবার দৌড়ে আমার কাছে এসে বলে, রাগ করেছো? আচ্ছা সরি, বসি তাহলে। বাহ, একবারে আপনি থেকে তুমি। তুমি যদি আপনি থেকে একেবারে তুইয়ে নেমে আসতে পারো, আমি তো সেখানে তুমি বলতেই পারি, তাই না? আমি লজ্জা পেয়ে বললাম, সরি। কল্প আমার ডান হাতটা ওর বুকের মধ্যে শক্ত করে ধরল আর বলল, আমার জীবনে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। দেখতে দেখতে আমাদের বিয়ের 6 মাস কেটে গেল। কল্প আবার বাইরে চলে গেছে, কিন্তু সবাই আমাকে এই কয়দিনে জিজ্ঞেস করেছে আমাদের বেবি হয়নি কেন, নাকি বেবি নেইনি। মানুষজন না পারেও বটে। দেখতে দেখতে কেটে যায় 2 বছর। 2 বছর পর কল্প আবার দেশে ফিরেছে। আমার কাছে এই 2টা বছর 2টা যুগ মনে হয়েছে। আমরা এবার বেবি নেওয়ার জন্য ট্রাই করছি, কিন্তু কেন যেন হচ্ছে না। আমাদের বাসার লোকজন সবাই আমাকে বেবি নেওয়ার কথা বলছে। আমি তাদের বলেছি আল্লাহ দিলে হবে। আমি এবার খুব চিন্তায় পড়ে গেলাম। গতবারও হলো না বেবি, এবারেও হচ্ছে না। কেন হচ্ছে না? আল্লাহ কেন দিচ্ছে না? এখন লোকজন বলা বলি শুরু করেছে পক্সের কারণে নাকি কল্পের প্রবলেম হয়েছে, তাই নাকি আমাদের বেবি হচ্ছে না। গ্রামের লোকজন পারেও বটে, কী সব কুসংস্কার নিয়ে পড়ে আছে এরা। কল্পকে একদিন একজন ডেকে বলল, ডাক্তার দেখাও মিয়া, যদি তোমার কোনো সমস্যা থেকে থাকে, যে অসুস্থ হয়েছিল তুমি। কল্প বাসায় এসে আমাকে বলে, রেডি হও তো দিত্রা, ডাক্তারের কাছে যাব। আমি ভয় পেয়ে গেলাম। কি হয়েছে ওর জানতে চাইলাম। ও বলল, কিছু হয়নি, বেবির জন্য ডাক্তার দেখাবো, চলো যাই। আমি বললাম, এত তাড়াহুড়োর কি দরকার, আল্লাহ যখন চাইবেন দিবে। তবু ডাক্তারটা দেখাই, চলো। আমি আর কল্প ডাক্তারের কাছে গেলাম। ডাক্তার আমাদের কিছু টেস্ট দিলেন। টেস্টগুলো করে আমরা রিপোর্টের জন্য অপেক্ষা করছি। রিতা, হুম। আচ্ছা যদি শোনো আমি কখনো বাবা হতে পারবো না, তাহলে তুমি কি আমায় ছেড়ে চলে যাবে? ধুর, কি সবচেয়ে বলো না তুমি। দেখবে আমাদের কারোরই কোনো সমস্যা নেই, এমনিতেই কনসিভ হচ্ছে না, পরে হবে, বুঝেছো? আল্লাহ যখন চাইবেন। আর আমি তোমায় কোনো দিন ছেড়ে যাব না, রেজাল্ট যাই হোক না কেন, কোনো দিন যাব না। এর মধ্যে আমাদের রিপোর্ট চলে আসে। আমরা রিপোর্টগুলো নিয়ে ডাক্তারের কাছে যাই। ডাক্তার রিপোর্টগুলো হাতে নিয়ে দেখতে দেখতে বলেন, একটা ব্যাড নিউজ আছে। আমি কল্পর চোখের দিকে তাকাই, কল্পও আমার চোখের দিকে তাকায়। তবে আমার কেন যেন মনে হচ্ছে কল্পের কোনো সমস্যা নেই। যদি কোনো সমস্যা থেকে থাকে সেটা আমারই হবে, কল্পের না। আমি কল্পের হাতটা শক্ত করে ধরলাম। ডাক্তার বললেন, ত্রিতা, একটা ব্যাড নিউজ আছে। আপনার জরায়ুতে একটু সমস্যা আছে, আর সেজন্য আপনার বেবি কনসিভ হচ্ছে না। আপনার হাজব্যান্ডের সব রিপোর্ট নর্মাল, তার কোনো সমস্যা নেই। তবে আপনার ট্রিটমেন্ট এখন থেকেই শুরু করতে হবে। এখন থেকে ট্রিটমেন্ট শুরু না করলে আপনার জীবনও ঝুঁকির সম্মুখীন হবে, আর আপনি তাহলে কোনো দিন মাও হতে পারবেন না। কথাগুলো শুনে আমি কল্পের হাতটা ছেড়ে দিলাম। কল্প আমার দিকে অবাক হয়ে তাকালো। এবারও নিজেই আমার হাতটা শক্ত করে ধরে ডাক্তারকে বলল, আপনিও ট্রিটমেন্টের ব্যবস্থা করুন, আমরা এখন থেকে শুরু করব ওর ট্রিটমেন্ট। আমরা ডাক্তারের রুম থেকে বের হলাম। বের হয়েই আমি হাউমাউ করে কাঁদতে শুরু করলাম। কল্প আমাকে শক্ত করে বুকের মধ্যে জড়িয়ে ধরে বলল, কিচ্ছু হবে না তোমার, সব কিছু ঠিক হয়ে যাবে, দেখো। আমি কান্না করতে করতে কল্পকে বললাম, আমি কি মা হতে পারবো না কল্প? আমি কি তোমায় বাবা ডাক শোনাতে পারবো না বলো? কে বলেছে তুমি মা হতে পারবে না? অবশ্যই পারবে, আমরা দুজনেই মা বাবা হব। এবার তুমি একটু শান্ত হও, বাসায় যেতে হবে আমাদের। আর খবরদার, বাসার কেউ যেন আজকের এই বিষয়টা সম্পর্কে না জানে, তাহলে কিন্তু তোমার একদিন কি আমার একদিন। চিকিৎসা করলেই সব ঠিক হয়ে যাবে, বুঝছো? মন খারাপ করো না। কল্প আমাকে বুঝিয়ে সুঝিয়ে বাসায় নিয়ে আসে, কিন্তু আমার মন তো মানে না।
কেটে যায় কিছুদিন। আমার ট্রিটমেন্ট চলছে। আশেপাশের সবাই বলছে সুখবর কবে পাচ্ছি। আমি কোনো উত্তর দিতে পারি না। কল্প আমাকে টাইম টু টাইম ঔষধ খাওয়ায়, অনেক খেয়াল রাখে আমার। একদিন রাতে কল্পকে আমি বলি, শোনো, শুনছি। বলছিলাম কি, আর কতদিন আমার এই সমস্যার কথা তুমি সবার থেকে লুকোবে? তাছাড়া একদিন না একদিন তো সবাই জানবেই। ততদিনে তুমি সুস্থ হয়ে যাবে, এত চিন্তা করো না তো। আমি চাই না মানুষ তোমাকে নিয়ে কোনো বাজে কথা বলুক। আমি মানসিক আর শারীরিকভাবে অসুস্থ বলে কল্প আরও কিছু দিনের জন্য ছুটি বাড়ায়, যাতে আমার একটু ভালো লাগে। দেখতে দেখতে আরও কিছু দিন কেটে গেল। আমার ট্রিটমেন্টের অনেকগুলো দিন হয়ে গেল। আজ ডাক্তার আবার কয়েকটা টেস্ট দিয়েছেন, জানতে যে ট্রিটমেন্টে আমার কতটা উন্নতি হয়েছে। আমি টেস্টগুলো করে কল্পের সাথে বাইরে অপেক্ষা করছি। কল্প, আজ যদি রিপোর্টে আসে আমি আর কোনোদিন মা হতে পারবো না, আর আমার সমস্যার কোনো উন্নতি হয়নি, বা যদি বলে আমি আর বেশি দিন বাঁচবো না, বাকি কথাগুলো কল্প আমাকে আর বলতে দেয় না। ওর হাত দিয়ে আমার মুখটা চেপে ধরে আর বলে, আমার বাচ্চা কাচ্চা লাগবে না কলিজা। তুমি আর আমি বাচ্চা ছাড়াই বাকি জীবন কাটিয়ে দিব। আমার তুমি থাকলেই হবে, আমার আর কিচ্ছু চাই না। আমি সেদিন বুঝেছিলাম কল্প আমাকে কতটা ভালোবাসে, কিন্তু আমি জানি কল্পের বাবা হবার অনেক শখ, আর প্রতিটা ছেলেরই এই ইচ্ছেটা থাকে, কেউ তাকে বাবা ডাকবে। তাছাড়া কল্প বাচ্চাদের খুব ভালোবাসে, আর আমার কারণে যদিও বাবা ডাক থেকে বঞ্চিত হয়, তবে আমি সেটা মানব কি করে? এসব ভাবতে ভাবতে রিপোর্ট চলে আসে। আমরা রিপোর্ট নিয়ে ডাক্তারের কাছে যাই। ডাক্তার আমাদের বসতে বলেন। তিনি রিপোর্টগুলো দেখছেন। রিপোর্টগুলো দেখা শেষ হলে তিনি একবার কল্পের দিকে তাকান, আর একবার আমার দিকে তাকান। আমি ডাক্তারকে বলি, রিপোর্টে কি এসেছে ম্যাম? তিনি একটা দীর্ঘশ্বাস ফেলে বলেন, কথাটা কিভাবে বলবো বুঝতে পারছি না, তবে তুমি চাইলে এখন মা হতে পারো। কিন্তু কিন্তু কি ডাক্তার? মিস্টার কল্প, আপনি যদি সন্তান চান তাহলে দিদার জীবন ঝুঁকিতে পড়ে যাবে। তবে ও এখন চাইলেই সন্তান নিতে পারবে। কিন্তু যদি আপনি ওকে বাঁচাতে চান, ওকে পুরোপুরি সুস্থ দেখতে চান, তাহলে ওর জরায়ুটা কেটে ফেলে দিতে হবে। অতি শীঘ্রই একটা অপারেশন করতে হবে। তাহলে আপনার স্ত্রী বেঁচে যাবে, পুরোপুরি সুস্থ হয়ে যাবে, কিন্তু কোনোদিন আর মা হতে পারবে না। আর যদি অপারেশন না করেন, তাহলে আপনার স্ত্রী ধীরে ধীরে মৃত্যুর দিকে এগুতে থাকবে। এখন আপনার উপর সবকিছু মিস্টার কল্প। আপনি কি চান, স্ত্রী নাকি সন্তান? কল্প আমার হাতটা শক্ত করে মুঠোবন্দি করে ধরে কয়েক সেকেন্ডের মধ্যে এক নিঃশ্বাসে বলে দেয়, ডাক্তার, আমার স্ত্রীকে লাগবে, আপনি অপারেশনের ব্যবস্থা করুন। আমি এই মুহূর্তটাতে কোনো কথাই বলতে পারছিলাম না। আমার চোখ থেকে শুধু টপ টপ করে পানি পড়ছিল, আর আমি ভাবছিলাম এই মানুষটা আমাকে এত ভালোবাসে কি করে। ডাক্তার আমাদের বললেন, আপনারা আগামী পরশুদিন আসুন, আমি তাহলে সব ব্যবস্থা করে রাখবো। আর দিতাম, তুমি এই ওষুধগুলো এই কয়দিন নিয়মিত খেও, কেমন? তাহলে আমরা আসি ডাক্তার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি স্তব্ধ হয়ে যাই। কল্প আমাকে ধরে বাসায় নিয়ে যায়। আমার শ্বশুর বাড়ির লোকজন কল্পকে জিজ্ঞেস করে আমার কি হয়েছে। কল্প বলে একটু শরীর খারাপ লাগছে ওর, রাত হয়ে যায়। আমি সবার সাথে বসে খেতে চাই না বলে কল্প আমার জন্য প্লেটে করে খাবার নিয়ে আসে। এই যে বউটা, তাড়াতাড়ি উঠে বসো, খেয়ে তারপর ঘুমিও নে। আমার খেতে ইচ্ছে করছে না কল্প। আমি নিজ হাতে খাইয়ে দিব আমার বউটাকে, তবুও খেতে ইচ্ছে করবে না? আমি শোয়া থেকে উঠে বসে কল্পকে জড়িয়ে ধরলাম, আর কাঁদতে কাঁদতে বলতে লাগলাম, আমার সাথেই কেন এমন হলো কল্প? আমি তো ছোট্ট একটা রাজকন্যার স্বপ্ন দেখেছিলাম, যার চোখ হবে তোমার মতো, হাসি হবে তোমার মতো, নাকটাও হবে তোমার মতো, শুধু ঠোঁট হবে আমার মতো। তাহলে কেন আমার সাথে এমন হলো? আমার স্বপ্ন কি পূরণ হবে না বলো? আমি কিভাবে নিজের জীবন রক্ষা করতে গিয়ে তোমার আর আমার স্বপ্ন ধ্বংস করব? আমি পারবো না। আমি যাচ্ছি হসপিটালে। আমি মা হব। আমার একটা মেয়ে লাগবে কলিজা, আমাদের মেয়ে, তোমার আমার মেয়ে। দিত্রা, এমন করে না, আমরা একটা বাচ্চা অ্যাডপ্ট করব। কত মানুষেরই তো বাচ্চা হয় না, তারা কি সুখে আছে না? আমরাও সুখে থাকব। পারবে না আমায় নিয়ে কাটিয়ে দিতে সারাটা জীবন?
আমি শুধু তোমাকে চাই দ্রিতা, আমার আর কিচ্ছু লাগবে না। কল্প আমাকে শক্ত করে জড়িয়ে ধরে কাঁদছে আর কথাগুলো বলছে। আমিও কাঁদছি আর ভাবছি ওর মতো জীবনসঙ্গী পাওয়া আসলেই ভাগ্যের ব্যাপার। শোনো, আমরা যে অপারেশন করব এটা কাউকে বলবে না। আমি যখন আরেকবার দেশে আসব তখন যা বলার বলবো আমি সবাইকে। এখন কিছু বলার দরকার নেই কাউকে, ঠিক আছে? অপারেশন হয়ে গেলে 3-4 দিন তুমি আমি হসপিটালেই থাকবো। তারপর আমরা তোমাদের বাসায় যাব। তুমি একটু সুস্থ হলে তারপর এই বাসায় আসবো, কেমন? আম্মুকে বলে যাব তোমাদের বাসায় বেড়াতে যাচ্ছি। হসপিটালের কথা কেউ যেন না জানে। এবার খাবে, আসো। কল্প আমাকে জোর করে নিচে হাতে খাইয়ে দেয়। এরপর ডাক্তারের কথা অনুযায়ী আমরা হসপিটালে যাই। কল্প ওর বাসায় বলে যায় আমরা আমাদের বাসায় বেড়াতে যাচ্ছি। হসপিটালে বসে আছি আমরা, ডাক্তার আমাকে ডাকছেন। কল্প, আমি কি সত্যিই যাব? তুমি কি ভেবে দেখেছো ভালো মতো? আজকের পর আমি আর... চুপ, কিছু বলতে হবে না। আমার শুধু তোমাকেই লাগবে, ভয় পেও না। সব ঠিক হয়ে যাবে। আমি ডাক্তারের কাছে যাবার আগে কল্পকে একবার শক্ত করে জড়িয়ে ধরলাম। কল্প আমার কপালে চুমু খেয়ে বলল, ভালোবাসি। কল্প আবার দেশের বাইরে চলে গেছে। এর মাঝে কেটেও গেছে অনেকগুলো দিন। আমিও আছি আমার মতো। কল্প প্রতিদিন আমাকে ফোন দেয়, আমার খোঁজ খবর নেয়, আমাকে সান্ত্বনা দেয়, আমাকে বোঝায় আর বলে খবরদার কেউ যেন কিছু না জানে আমি না আসা পর্যন্ত। এরপর হঠাৎ একদিন কল্পের মা কল্পকে ফোন দেয় আর কল্প তার ফোন রিসিভ করতেই সেন্সলেস হয়ে পড়ে যায়। কল্প ডিউটিরত অবস্থায় ছিল আর তখন আম্মু মানে শাশুড়ি মা ওকে ফোন দিয়ে বলেন, তোরা কিভাবে আমাদের কাছে থেকে এত বড় কথাটা লুকালি? আমি তোর মা, আমার কি জানার কোনো হক নেই? আর সবার কথা না হয় বাদে দিলাম, কিন্তু আমাকে তো অন্তত একবার জানানো উচিত ছিল। আসলে আম্মু হয়েছে কি? থাক, আর কিছু বলতে হবে না। আমি কি আপন নাকি যে আমাকে বলা লাগবে? আমি কে যে আমার কাছে কিছু বলবি? আচ্ছা আম্মু, রিতা তোমায় সব বলেছে না? না, ও বললেও তো বুঝতাম, তুই বলিসনি। কিন্তু ও তো বলেছে, কিন্তু না বুঝেও নিজেও কিছু বলেনি, বরং আমাদের থেকে লুকিয়ে রেখেছে। আচ্ছা, তোদের সন্তান কি আমাদের কিছুই না? তোদের সন্তান আমাদের কি রক্ত না? কেন লুকালি আমাদের থেকে এত বড় খুশির কথা? মানে কি বলছো তুমি? কি বলছি মানে, আমি যে দাদু হব এটা কেন তোরা লুকালি আমার থেকে? আমাদের সবার থেকে এত বড় খুশির কথা কেউ কখনো লুকায়? আমি আজ তোর ছোট আপুকে নিয়ে হসপিটালে গিয়েছিলাম। দিত্রাও আলট্রাসোনোগ্রাফি করে বের হচ্ছিল, আর তখনই সব জানতে পারি আমাদের ঘরে যে নতুন অতিথি আসতে চলেছে। একথা শোনা মাত্রই কল্প সেন্সলেস হয়ে পড়ে যায়। পরে ওর সাথে যারা কাজ করছিল সবাই ওকে ধরাধরি করে নিয়ে বেডে শোয়ায় আর মাথায় পানি দেয়। কিছুক্ষণ পর ওর জ্ঞান ফেরে। ওর যখন জ্ঞান ফেরে তখনও 1 মিনিটও দেরি না করে আমাকে ফোন দেয়। আমি রিসিভ করতেই, রিতা, কি শুনলাম আমি এটা? কি শুনেছ? তুমি নাকি মা হতে যাচ্ছ? চুপ করে আছো কেন? উত্তর দাও। হ্যাঁ, আর তুমি বাবা। কিন্তু কিভাবে সম্ভব? আমাকে বলবে একটু। তাহলে কি সেদিন তুমি... হ্যাঁ, সেদিন আমি অপারেশন করিনি। সেদিন যখন ডাক্তার আমাকে অপারেশনের জন্য ডাকলেন তখন আমি ডাক্তারকে মিনতি করে বললাম আমি এই অপারেশনটা করতে চাই না ম্যাম, আমি মা হতে চাই। এতে যদি আমার জীবনও চলে যায় যাক, তবুও আমি মরে শান্তি পাবো। আর আজ যদি এই অপারেশন করি তাহলে যত দিন বেঁচে থাকবো প্রাণহীন বেঁচে থাকবো। এভাবে আমি বাঁচতে চাই না ম্যাম। আমি আজ এখানে এসেছি শুধুমাত্র কল্পের জন্য। আমার অপারেশনের কোনো ইচ্ছে নেই ম্যাম। আল্লাহ যদি চান তাহলে আমি এবারই মা হতে চাই। আর প্লিজ একটা অনুরোধ, আমি যে অপারেশন করিনি এ কথা যেন কল্প না জানে। ডাক্তার প্রথমে এসবে রাজি হননি, কিন্তু যখন আমি কান্না করে ডাক্তারের পা ধরতে চাই ডাক্তার তখন আমার কথায় সায় দেন আর বলেন, আসলেই মায়েরা সব পারে সন্তানের জন্য। আজ প্রমাণও পেলাম। আল্লাহ এমন কোনো মিরাক্কেল করুন যাতে তুমি মাও হতে পারো আর তোমার কোনো ক্ষতিও না হয়। দোয়া রইলুম। আর এও বলেন, যদি তুমি এবার মা না হতে পারো তাহলে কিন্তু অবশ্যই তোমার বর চলে যাওয়ার পর তুমি আমার সাথে দেখা করবে। যদি তখন তোমার অবস্থার আরও অবনতি দেখি তাহলে আমি তখনই অপারেশন করব। আমি তোমার কথা রাখলাম, তবে আমার কথাও তোমার রাখতে হবে। আমি তখন ডাক্তারের কথায় সায় দিলাম। কিন্তু আল্লাহ চাইলে কি না পারেন বলো? আল্লাহর রহমতে তুমি চলে যাবার 2 দিন আগেই আমি জানতে পারি আমি মা হতে চলেছি। তোমার মনে আছে
ওই যে আমি একদিন তোমার শার্টটা বুকে জড়িয়ে ধরে কান্না করছিলাম, আর তুমি হঠাৎ করে এসেই আমাকে কাঁদতে দেখে বলেছিলে, আমি চলে যাচ্ছি বলে কাঁদছো? এর পরের বার একেবারে চলে আসবো তোমার কাছে, তখন আর এইভাবে কাঁদতে হবে না আমার লক্ষ্মী বউয়ের। আসলে সেদিন আমি তুমি চলে যাবে বলে কাঁদছিলাম না, আমি কাঁদছিলাম সেদিন আমি প্রথম বুঝতে পেরেছিলাম আমি মা হতে যাচ্ছি। সেদিন প্রেগনেন্সির টেস্ট কিটে দুটো লাল দাগ উঠেছিল, কিন্তু আমি এই খুশির সংবাদটা তোমায় দিতে পারিনি, তাই কাঁদছিলাম। কারণ আমি তোমায় যদি বলতাম আমি প্রেগনেন্ট, তাহলে তুমি হয়তো কষ্ট হলেও আমাদের বাচ্চাটাকে রাখতে দিতে না আমাকে, আমাকে হারানোর ভয়। তাই হয়তো আমাকে অ্যাবর্শনও করতে বলতে, আর আমি মা হয়ে তা কোনো দিনও পারতাম না। কারণ আমার কাছে আমার জীবনের চেয়ে ওর জীবনের মূল্যটাই বেশি। তুমি আমাকে ক্ষমা করে দাও প্লিজ, আমি তোমার সাথে অন্যায় করেছি, ক্ষমা করে দাও আমায়। কেন করলে তুমি এমন? এখন যদি তোমার কিছু হয়ে যায় আমি কি নিয়ে বাঁচবো? কেন এত বড় একটা সিদ্ধান্ত একা একা নিতে গেলে তুমি? তুমি জানো আম্মুর মুখে এই নিউজ শুনে আমি জ্ঞান হারিয়ে ফেলি। শুধুমাত্র এটা ভাবতে ভাবতে যদি আমি তোমাকে হারিয়ে ফেলি আমি কিভাবে বাঁচবো? কি অদ্ভুত পরিস্থিতির সম্মুখীন আমরা, তাই না কল্প? যেখানে তোমার আজ খুশিতে আত্মহারা হবার কথা, সেখানে তুমি কাঁদছো। শোনো, কান্না করো না। আমি তোমায় অতি শীঘ্র একটা ছোট্ট কল্প নয়তো ছোট্ট ধৃতা উপহার দিব। আমার কথা শুনে কল্প আরো জোরে জোরে কান্না করছে। শোনো, ডাক্তার কি বলেছে? কোনো সমস্যা হচ্ছে তোমার? কষ্ট হয়? ডাক্তার রেগুলার চেক আপে রেখেছেন, কষ্ট তেমন একটা হয় না, মাঝে মাঝে সামান্য পেটে ব্যথা হয় আর কি, ও কিছু না, আমি ঠিক আছি, তুমি একদম চিন্তা করো না। আচ্ছা ঠিক আছে, একটু রেস্ট করো তাহলে। আচ্ছা, তুমিও সাবধানে থেকো কেমন? আচ্ছা। আমি একা আনমনে ভাবতে থাকি আমি কত ভাগ্যবতী, এমন বর পাওয়া আসলেই ভাগ্যের ব্যাপার। কল্প আমাকে কত ভালোবাসে, আমার শ্বশুর বাড়ির লোকজনও ভীষণ ভালো, তারাও আমাকে অনেক ভালোবাসেন, বিশেষ করে আম্মু আর ছোট ভাই। আমি প্রেগনেন্ট জানার পর থেকে তারা আমাকে খুব যত্ন করেন। আম্মু আমাকে কিছুই করতে দেয় না এখন, আমাকে শুধু বলেন আমি যেন সাবধানে হাঁটাচলা করি, আর আমাকে অভিমান করে বলেন, আমাকেও জানালে না তুমি, খুব কষ্ট পেয়েছি আমি। আমি জড়িয়ে ধরে আম্মুকে বলি, আমি তো সারপ্রাইজ দিতে চেয়েছিলাম আম্মু, ভেবেছিলাম আল্ট্রাসোনোগ্রাফি করে এসেই জানাবো, কিন্তু তার আর সুযোগ পেলাম কই, জেনেই গেলেন একা একা। আম্মু আমায় জড়িয়ে ধরে বললেন, এবারের মতো মাফ করে দিলাম, পরের বার যেন এমন ভুল না হয়। পরের বার আমিই হয়তো আর থাকবো না আম্মু। মানে? ধ্যাত, কি বলতে যে কি বলি আম্মু, মাথাটাই একদম গেছে আমার। ধৃতা, বিয়ানরা জানেন কিছু? না আম্মু, কেউ কিচ্ছু জানেন না। আচ্ছা, তোমার ফোনটা আনো দেখি। কেন আম্মু? এই যে আনলাম, এই যে আনলাম। এবার তোমার মাকে কল দিয়ে আমার কাছে ফোনটা দাও। এই যে নিন আম্মু, আমি কল দিয়ে দিই। আম্মু ফোন রিসিভ করতেই এই পাশ থেকে আমারই আম্মু বলেন, আসসালামু আলাইকুম বেআইন আপা, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? ভালো আর থাকতে দিলেন কই? কেন আপা, কি হয়েছে? যে মেয়ে পাঠিয়েছেন আমার ঘরে, এই মেয়ের জন্য ভালো থাকা চাই? কি বলেন আপা, ধৃতা কিছু করেছে? কি করেনি তাই বলেন। কি হয়েছে আপা, খুলে বলুন তো। আপনি বাসার সবাইকে নিয়ে এখনই আমাদের বাসায় আসুন, যা বলার সামনাসামনি বলবো। আপা কি হয়েছে এক্ষুনি বলুন না। ধৃতা কোনো অন্যায় করেছে? করে থাকলে ছোট মানুষ, মাফ করে দিন না আপা। সবাইকে নিয়ে আসা লাগবে না, আমি ওকে পরে বুঝিয়ে বলবো। ধৃতাকে একটু ফোনটা দেওয়া যাবে? না, দেওয়া যাবে না, আমি কিচ্ছু জানি না। এখনই আসবেন আপনারা আমাদের বাসায়, যা বলার সামনাসামনি বলবো আমি। ফোন রাখছি এখন আমি। এই বলে আম্মু ফোন রেখে দেন। এটা কি করলেন আম্মু? এবার তো সবাই ভয় পেয়ে যাবে, ভাববে না জানি কি করেছি আমি। আরে কিছু হবে না, দেখো না ওনারা কতদিন যাবত আসে না, এভাবে না বললে আসতেনই না। আর সবাই ঠিকই আসবেন, দেখো তুমি একটু রেস্ট নাও, আমি সবার জন্য রান্নার ব্যবস্থা করি, আর সবাই মিলে একসাথে খাবো। কত ভালো আম্মু, কত খুশি। আমাদের বাসার সবাইও কতই না খুশি হবে আজ। আমার সবাইকে নিয়ে খুব বাঁচতে ইচ্ছে করে, খুব। কিছুক্ষণ পরেই আমার বাসার সবাই চলে আসেন, ভয়ে তারা দৌড়ে আমার কাছে আসেন কি করেছি জানতে। পরে আম্মু মানে শাশুড়ি মা সবাইকে বলেন,
ধৃতা মা হতে যাচ্ছে, ক্ষমা চাচ্ছি সবাইকে এভাবে আসতে বলাই, নয়তো কখনোই আসতেন না আজ আপনারা। তারপর সবাই ভয় কাটিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেন। সবাই অনেক খুশি, আর বকাও দেয় আমায় সবাই, কেন আমি কাউকে বলিনি। সবাই মিলে একসাথে হাসাহাসি করছে, কত খুশি সবাই। এর মধ্যেই হঠাৎ করে কলিং বেলের আওয়াজ। আমি গিয়ে গেট খুলতেই দেখি সবাই মিলে একসাথে হাসাহাসি করছে, কত খুশি সবাই। এর মধ্যেই হঠাৎ করে কলিং বেলের আওয়াজ। আমি গিয়ে গেট খুলতেই দেখি কল্প স্বয়ং হাজির। আমি দেখে অবাক হব নাকি খুশি হব কিছুই বুঝতে পারছিলাম না। তুমি? ও কোনো কথা না বলেই আমাকে শক্ত করে ওর বুকে জড়িয়ে ধরে। ছেলেটা এখন কাঁদবে নিশ্চিত, বলেছিলাম না কাঁদবে। কান্না শুরু করেছে। আচ্ছা, এইভাবে কান্না করার জন্য এসেছো তুমি? হুটহাট না জানিয়ে কেউ এভাবে আসে? জানিয়ে আসলে কি সারপ্রাইজ দিতে পারতাম? তোমার মুখের এই অদ্ভুত সুন্দর হাসিটা দেখতে পেতাম। এত ভালো কিভাবে বাঁচতে পারে মানুষ কলিজা? তুমি যেভাবে বাসো ঠিক সেভাবে। কল্পকে দেখে সবাই অবাক হয়ে যায় আর খুশিও হয়। তারপর সবাই মিলে একসাথে বসে ফ্রেশ হয়ে গল্প করে। আম্মুর রান্না হয়ে গেলে সবাই আমরা একসাথে খাওয়া দাওয়া করি। আমাদের বাসার সবাই খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ কথাবার্তা বলে বাসায় চলে যায়। সন্ধ্যা হয়ে যায়। আম্মু আমাদের রুমে এসে কল্পকে ডেকে বলেন, কি রে, তুই হঠাৎ করে চলে এলি যে? কাউকে তো কিছু জানালিও না। এমনি আম্মু আমাকে ওখান থেকে একেবারে পাঠিয়ে দিয়েছে। এখন কাজ কম তো তাদের, সেই জন্য। আবার যখন বেশি কাজ পড়বে তখন নাকি ডাকবে বলেছে। আপাতত তাদের আর লোক লাগবে না। তোকে একাই পাঠিয়েছে? না, আরও কয়েকজনকে পাঠিয়েছি আমার সাথে। থাক, চিন্তা করিস না, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। হয়তো এখানেও কিছু ভালো লুকায়িত আছে। আম্মু। আচ্ছা, রেস্ট নে তাহলে একটু, রাতে এসে খেয়ে যাস তোরা। আম্মু চলে যান। সত্যি সত্যি তোমাকে তারা পাঠিয়ে দিয়েছেন? দিল তো। একদম মিথ্যে বলবে না আমার সাথে। কি মিথ্যা বললাম? তোমাকে পাঠিয়ে দেওয়া হয়নি, বরং তুমি নিজ ইচ্ছেই একবারে চলে এসেছো, তাই না? কে বলেছে তোমায় এসব? আমার জন্য চলে এসেছো, তাই না? কল্প চুপ করে আছে। কেন আম্মুকে মিথ্যে বললে? আমি চাই না কেউ মনের ভুলেও তোমাকে খারাপ ভাবুক। কেউ না বলুক বউয়ের জন্য চাকরি ছেড়ে আমি চলে এসেছি, আর তা শুনে তুমি কষ্ট পাও। আম্মু না বললেও বাসার আর কেউ তো বলতে পারে, তাই না? আর বাসা থেকে কথা বাইরে যেতে কতক্ষণ? আর বাইরে কথা গেলে জানোই তো কি হয়। আমি চাই না কেউ তোমার দিকে আঙুল তুলুক। কেন এত ভালোবাসো আমায় বলো তো? কল্প আমাকে জড়িয়ে ধরে বলে, ভালোবাসি বলেই ভালোবাসি, তুমি না বাসলেও আমি বাসি। কি? ছি, কি ভাবছো মিসেস কল্প? কি ভাবছো মিসেস কল্প? চুপ হয়ে গেলে যে? কিছু না। টায়ার্ড লাগছে? তুমি এসেছো জার্নি করে, তুমি টায়ার্ড, তুমি রেস্ট নাও একটু। না, আমি ঠিক আছি। জানো কল্প, আমার ইচ্ছে করছে আজকের দিনটা আমি যদি ফ্রেমে বন্দি করে রাখতে পারতাম কত ভালো হতো, তাই না? সবাই কত খুশি ছিল আজ। এত খুশি আমি এর আগে কোনো দিন কাউকেই দেখিনি। আবার একদিন সবাই এ বাসায় একত্রিত হয়ে কাঁদবে, তাই না? শুধু আমিই কাঁদবো না, কারণ আমি নিজেই তো থাকবো না। কী সব আবোল তাবোল কথা বলছো? এমন কথা আর যেন না শুনি। একদম চুপ। আচ্ছা দেখি তো আমার মাটা কি করে। কল্প আমার পেটে কান পেতে বলে, আম্মা জান, আপনি কি করছেন এখন? আপনাকে আপনার বাবা কিন্তু খুব মিস করছে। কবে আসবেন আপনি? এই তুমি কি বললা? আম্মা চান? আম্মা জানি তো। কে বলেছে? যদি আব্বাজান হয় তখন কিন্তু আব্বাজান রাগ করে ফুলে থাকবে, কথাই বলবে না। এটা আমার আম্মা জানি। দেখো তুমি মেয়ে চাও তো, আল্লাহ আমাদের মেয়ে দিয়েছেন, দেখে নিও। ভালোবাসি। ভালোবাসি অনেকটা। পরের দিনই কল্প আমাকে ডাক্তারের কাছে নিয়ে যায়, জানার জন্য ডাক্তারের কাছ থেকে আমার কি অবস্থা। আপাতত বেবি ছোট, তাই তেমন কোনো সমস্যা হবে না, কিন্তু বেবি বড় হবার সাথে সাথে সমস্যা শুরু হবে। তবুও যথেষ্ট চেষ্টা করব সমস্যা মোকাবিলা করার। কল্প ডাক্তারকে বলেন, আমি আমার বাচ্চা আর বউ দুজনকেই চাই, প্লিজ। আল্লাহ ভরসা, আমরা চেষ্টা করব, বাকিটা আল্লাহর হাতে। কল্প আমাকে খুব যত্ন করে। আমার খেতে ইচ্ছে করে না বলে খেতে না চাইলে জোর করে খাইয়ে দেয়, আর এই বলে ইমোশনাল ব্ল্যাকমেল করে। আম্মা জান কিন্তু না খেয়ে আছে, তুমি না খেলে ও খাবার পাবে কই? আর তখন না চাইতেও খেতেই হয়। প্রেগনেন্সিতে আমার মারাত্মক মুড সুইং হয়, খিটখিটে মেজাজ, হঠাৎ রাগ, মাঝরাতে এটা সেটা খেতে ইচ্ছে করা, সব অদ্ভুত কিছু ইচ্ছে করে।
একদিন রাত 3টে বাজে তখন আমি কল্পকে ঘুম থেকে ডেকে তুলি। কল্প তো ভয় পেয়ে যায় আমার কোনো সমস্যা হলো কিনা। পরে আমি বলি, কল্প আমি আইসক্রিম খাবো। কয়টা বাজে এখন? এই তো 2:30-3টা বাজবে হয়তো। এত রাতে আমি আইসক্রিম পাবো কই? আমি জানি না। আর তাছাড়া এখন আইসক্রিম খেতে হবে না, আম্মা জানে ঠান্ডা লাগবে। কিচ্ছু হবে না, ওরও আইসক্রিম খেতে ইচ্ছে করছে। তুমি আমায় আইসক্রিম এনে দাও। এত রাতে? সকালে এনে দেই, এখন লক্ষ্মী মেয়ের মতো ঘুমাও। না, তুমি আমাকে এখনই আইসক্রিম এনে দিবা, এখনই, নইলে আমি ঘুমাবো না। আচ্ছা শোনো জান, তুমি এখন ঘুমাও একটু, সকাল হলেই দেখবে আইসক্রিম তোমার সামনে। না, আমি এখন খাবো, নইলে ঘুমাবো না, ঘুমাবো না, ঘুমাবো না। কল্প সত্যি সত্যিই খুঁজে আমার জন্য আইসক্রিম নিয়ে আসে। এত রাতে আইসক্রিম পেলে কই? সব দোকান বন্ধ ছিল, একটা দোকানের মালিক দোকানের ভেতরে থাকে, তাকে ঘুম থেকে ডেকে তুলে এনেছি। ওরে আমার কলিজারে। হয়েছে হয়েছে, এবার আইসক্রিমকে ঠান্ডা হন, আমি এখন ঘুমাই তাহলে একটু। ঠিক আছে। আমার এই সময়ের অদ্ভুত ইচ্ছেগুলো কল্প চুপচাপ হাসি মুখে পূরণ করে, তাতে ওর যত কষ্টই হোক। একদিন আমার খুব শাড়ি পরতে ইচ্ছে করলো, কিন্তু আমি নিজে শাড়ি পরতে পারি না, তাই জেদ করলাম কল্পই আমাকে শাড়ি পরিয়ে দিবে। ও বারবার বলছিল, চলো আম্মুর কাছে যাই, আম্মু তোমাকে খুব সুন্দর করে শাড়ি পরিয়ে দিবেন। কিন্তু আমি আমার জেদে অটল, শাড়ি কল্পকেই পরিয়ে দিতে হবে। তাই বেচারা দীর্ঘ 2 ঘন্টা ইউটিউব দেখে শাড়ি পরা শিখে তারপর আমাকে শাড়ি পরিয়ে দেয়। এই সময় নাকি এক একজনের এক এক রকম ইচ্ছে হয়, যাদের মুড সুইং হয় আর কি। আর যাদের মুড সুইং হয় না তাদের তো কোনো সমস্যাই নেই। তো একদিন হঠাৎ করে আমার ডান পায়ের নূপুরটা পা থেকে ছিঁড়ে পড়ে গেল, আর আমি এই কান্না। আমার এখন নতুন নূপুর লাগবে, এখনই লাগবে। কল্প আমার কান্না থামাতে জুয়েলারির দোকানে যায়, কিন্তু আমার পায়ের মাপের কোনো নূপুর পায় না। পরে দেখে এক জোড়া আছে, কিন্তু সেটা অন্যজনের অর্ডারের। আজই সে এসে নিয়ে যাবে। পরে কল্প জোর করে 1000 টাকা আরও বেশি দিয়ে সেই নূপুর আমার জন্য নিয়ে আসে। এত চালাই আমি, বেচারা তবুও এক বিন্দু রাগ করে না। দেখতে দেখতে অনেকগুলো দিন কেটে যায়, সুখের মুহূর্তগুলো খুব তাড়াতাড়িই চলে যায়। এদিকে আমার পেটে খুব ব্যথা হতে শুরু করে। আমি সহ্য করার চেষ্টা করি, কিন্তু পারি না। বেবি যখন নড়াচড়া করে আমার খুব কষ্ট হয়, ওই যে আমার সমস্যা আছে যে সেই জন্য। কিন্তু কল্পকে বুঝতে দিই না। একদিন রাতে কল্পের বুকে মাথা রেখে আমি বলি, আমাদের মেয়ে হলে কি নাম রাখবা? তুমি বলো। না, তুমি বলো। না, তুমি বলো। নীরা রাখি। আমাদের মেয়ে হলে নাম হবে নীরা, আর ছেলে হলে রাজ্য। আচ্ছা তাই হবে। কল্প, বলো। আমি চলে গেলে ভুলো না আমায়। উফ, চুপ করবা তুমি, কোথাও যাবে না তুমি আমাকে ছেড়ে, কোথাও না। আচ্ছা যাব না, এবার কান্না বন্ধ করো তো। জানো কল্প, আমার না অনেক শখ ছিল আমাদের একটা মেয়ে হবে। ছোট্ট ছোট্ট হাত, ছোট্ট ছোট্ট পা, ছোট্ট একটা পুতুল। ওকে আমরা অনেক সুন্দর করে সাজিয়ে রাখবো। ওর না চুল কাটবো না আমরা, অনেক অনেক চুলের ক্লিপ কিনে দিব, অনেক সুন্দর সুন্দর ড্রেস। কত স্বপ্ন আমার। সব হবে কলিজা, তুমি একদম চিন্তা করো না। আমার কিছু হয়ে গেলে আমার মেয়েটাকে দেখে রেখো। আম্মুর খেয়াল রেখো। উফ, চুপ করবে তুমি, তোমার কিছু হলে আমি কি নিয়ে বাঁচবো ভেবেছো একবার? কিছু হবে না তোমার, ঘুমাও এখন, একদম চুপ করে ঘুমাবা। এরপর হঠাৎ একদিন রাতে আমি ঘুমের মধ্যেই অনুভব করি আমার পেটে ব্যথা হচ্ছে, আর এতই ব্যথা হচ্ছে যা সহ্য করার মতো না। আমি কল্পকে ডাকতেই কল্প আমাকে দ্রুত হসপিটালে নিয়ে যায়। আমি যেই ডাক্তারের আন্ডারে আছি তাকে ফোন দেয়, সে দ্রুত হসপিটালে চলে আসেন। এখন তো এমন ব্যথা হবার কথা না, এখনও তো অনেক সময় বাকি ওর। যাই হোক, এখনই যা করার করতে হবে, দেরি হলে সমস্যা হয়ে যাবে। আর বেবিকে কিন্তু আইসিইউতে রাখতে হবে, আগেই বলে দিলাম। আর দ্রিতা? আল্লাহকে রাখুন, আমি একটা পেপার পাঠাচ্ছি, সেখানে সই করে দিবেন কেমন? আমাদের বাসায় খবর দেওয়া হয়েছে, আমার সাথে কল্প, আম্মু আর ছোট ভাই এসেছে। কল্প আমার হাত ধরে আছে। কল্প, আমাকে একটু জড়িয়ে ধরবে? কল্প আমাকে বুকের সাথে জড়িয়ে নেয়, ওর চোখের পানি টপ টপ করে আমার গায়ে পড়ছে। আমি না তোমায় অনেক ভালোবাসি কলিজা, অনেক ভালোবাসি। আমিও কলিজা। একটা নার্স এসে বলেন, পেশেন্টকে নিয়ে যেতে হবে, চলুন। কিন্তু ওর বাবা মা কেউ তো এখনো আসেনি।
পেশেন্টের অবস্থা সিরিয়াস, তাই লেট করা যাবে না। আম্মু আমাকে জড়িয়ে ধরে বলেন, ভয় পেও না মা, আল্লাহ ভরসা। কল্প আমার হাত ধরে আছে। নার্স আমাকে নিয়ে যাবার সময় কল্প আমার সাথে সাথে যাচ্ছে। যখনই আমাকে অপারেশন থিয়েটারে ঢোকানো হবে তখন কল্প ডাক্তারকে বলে, আমি ভেতরে আসি প্লিজ। সরি, আপনাকে বাইরেই থাকতে হবে। ডাক্তার, আমার ওয়াইফকে চাই প্লিজ, যে কোনো কিছুর বিনিময়ে প্লিজ। কল্প আমার হাত ছাড়ে না। ডাক্তার বলেন, ওকে ভিতরে আসতে দিন প্লিজ। আমাদের হাত দুটো একটু একটু করে ছুটতে থাকে। আমি কল্পের চোখের দিকে তাকিয়ে বলি, ভুলো না আমায়। অনেকগুলো বছর পর। বাবা, আমি ইরাজকেই বিয়ে করব। হাত ভেঙে গেছে তাতে কি, আবার ঠিক হবে। আমার তো কোনো সমস্যা নেই তাতে। তাছাড়া হাত তো আমারও ভাঙতে পারতো। তাছাড়া বিয়ের পর যদি ও অ্যাক্সিডেন্ট করে হাত ভাঙতো তাহলে কি করতে তোমরা? তাছাড়া অ্যাক্সিডেন্ট তো আর সে ইচ্ছে করে করেনি, বলো? তাহলে বাসার সবাই কেন ঘ্যান ঘ্যান করছে? ও একটু সুস্থ হোক, আমি ইরাজকেই বিয়ে করব। এটা আমার শেষ কথা। মেয়েটা একদম ঠিক ওর মায়ের মতো হয়েছে। কল্প ভাবছে সেদিনের কথা, যেদিন নীরার মা দ্রিতাও ঠিক এইভাবেই কথাগুলো বলেছিল, বাড়ির সবার বিপক্ষে গিয়ে, আর অবশেষে কল্পকেই বিয়ে করেছিল। নীরা কল্প আর দ্রিতার একমাত্র মেয়ে। ও একটা ছেলেকে পছন্দ করে, আর বাসায় বিয়ের কথাবার্তা চলছিল বলে সবাইকে ইরাজের কথা বলে। যাকে নীরা ভালোবাসে তার নামই ইরাজ। কল্প নীরাদের সম্পর্ক মেনে নিয়েছে, তাই বিয়ের কথাবার্তাও চলছিল। কিন্তু এরই মাঝে হঠাৎ ইরাজ অ্যাক্সিডেন্ট করে, আর ওর একটা হাত মারাত্মকভাবে ভেঙে যায়। তাই নীরার চাচু ফুপুরা সবাই না করছিল বিয়েটা করার জন্য নীরাকে, কারণ হাতটা খুবই খারাপভাবে ভেঙেছে। যদি হাতটা ঠিক না হয়, আর ঠিক হলেও ওই হাত দিয়ে যদি কাজকর্ম না করতে পারে, তাদের কথা পুরুষ মানুষ এক হাত অচল হলে দুনিয়ার অর্ধেকটাই অচল। কাজ করে তো খেতে হবে। যদিও কল্প নীরাকে বাধা দেয়নি বিয়ের ক্ষেত্রে, কারণ ও জানে এমন সময় মেয়ে পক্ষ না করে দিলে কেমন লাগে, কারণ ও নিজেও যে এমন এক পরিস্থিতিতে পড়েছিল। আচ্ছা বাবা, চাচুরা ফুপুরা সবাই না করলো ইরাজকে বিয়ে করতে, কিন্তু তুমি কেন একবারও না করলে না? কারণ একদিন আমিও এমন পরিস্থিতির সম্মুখীন হয়েছিলাম, তাই আমি বুঝি পরিস্থিতিটা কতটা ভয়াবহ। তোর মা আমাকে ফিরিয়ে দেয়নি বলে আমি ডিপ্রেশনে পড়িনি, কষ্ট পাইনি, নয়তো আমি নিজেই ডিপ্রেশনের সাগরে কষ্টের সমুদ্রে তলিয়ে যেতাম। মা যেমন মেয়েও তেমন। আমি গর্ববোধ করি তোকে নিয়ে। তোর বিয়ে ইরাজের সাথেই হবে। আম্মু, তুমি কি বলো? আমি আর কি বলবো, তোর ইচ্ছে মতোই হবে যা হবে। কি খুশি হয়েছেন না সবাই, নাকি অবাক হয়েছেন আমি বেঁচে আছি বলে? হ্যাঁ, আমি দ্রিতাই বলছি। আমি বেঁচে আছি আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন। সেদিন একটা মিরাক্কেল হয়। আমার নীরার সময়ের আগে অতি তাড়াতাড়ি দুনিয়ায় আসে বলে, আর আল্লাহ চেয়েছেন বলে আমি বেঁচে যাই। সেদিন ডাক্তার সি সেকশনের সাথে আমার সেই আগের না হওয়া অপারেশনটা করেন, আর আমাকে বলেন, ইটস মিরাকেল দ্রিতা। আল্লাহ তোমার কল্প আর তোমার রাজকন্যার জন্য তোমাকে নতুন জীবন দিয়েছেন, আর তুমি কন্যা সন্তানের মা হয়েছ। এই কথা বলে ডাক্তার আমার নীরাকে আমার বুকে দেন। আমি আলহামদুলিল্লাহ বলে আমার নীরাকে বুকে ছড়িয়ে নিই। বাইরে কল্প অপেক্ষা করছে। এতক্ষণে আমার বাসার সবাইও এসে গেছেন বোধহয়। ডাক্তার আমায় একগাল হেসে বললেন, তুমি বড় ভাগ্যবতী দিতা, কল্পের মতো বর পেয়েছো। আমি মুচকি হেসে স্বস্তির নিঃশ্বাস ফেলে দু চোখ বন্ধ করলাম। ডাক্তার যখন নীরাকে নিয়ে বাইরে বের হন তখন সবাই নীরাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়লেও কল্প ডাক্তারকে জিজ্ঞেস করে, আমার দিদা ও কেমন আছে? ও ঠিক আছে তো? প্লিজ ডাক্তার কথা বলুন, ও কোথায় এখন? আমি কি ওর কাছে যেতে পারবো? ওকে দেখতে পারবো? এক নিঃশ্বাসে কথাগুলো বলে যাচ্ছিল কল্প। ডাক্তার তারপর কল্পকে শান্ত করে উত্তর দেন, হয়েছে তো, এবার একটু শান্ত হন। আপনার দিতে আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ঠিক আছে। ইটস মিরাকেল ডিয়ার। আপনার ভালোবাসা আর দোয়ায় আল্লাহ আপনার দিদাকে আপনার কাছে ফিরিয়ে দিয়েছেন। সি সেকশনের সাথে সাথে আমরা তার সেই অপারেশনটাও করে ফেলি। এখন আর কোনো ভয় নেই। সবাই কল্প আর ডাক্তারকে জিজ্ঞেস করে কিসের অপারেশন। কল্প উত্তর দেয়, বাসায় গিয়ে সবাইকে বলবো নে। একটু ওয়েট করুন,
কিছুক্ষণের মধ্যে দিদাকে বেডে দেওয়া হবে, তখন আপনি দিদার কাছে যেতে পারবেন। কল্প এবার হাউমাউ করে কাঁদছে আর আল্লাহকে শুক্রিয়া জানাচ্ছে, সাথে ডাক্তারকেও কৃতজ্ঞতা জানায়। কিছুক্ষণ পর আমাকে বেডে দেওয়া হয়। কল্প দৌড়ে আমার কাছে আসে, আমার হাত দুটো ধরে কাঁদতে কাঁদতে বলে, ভালোবাসি ভালোবাসি অনেকটা। ভয় পেয়ে গিয়েছিলাম জানো। আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া, তুমি ঠিক আছো। তোমার কিছু হলে না? আমি পাগল হয়ে যেতে কিছু হয়নি তো, এবার তো কান্না থামাও। তখনই সবাই রুমে ঢোকেন। আম্মু আপু কাঁদতে কাঁদতে আমার কাছে আসেন। কান্না করো না তো, ঠিক আছি তো আমি। এভাবে বাচ্চাদের মতো কান্না করতে হয় নাকি? কান্না করো না। আম্মু নীরাকে এনে কল্পের কোলে দিয়ে বলেন, জানো মা, দিত্রা দিত্রা করতে করতে কল্পনারীকেও দেখেনি এখন অব্দি। এখন তো দেখেছিস তোর ধৃত্যাকে, এখন তোর মেয়েকে দেখ। কল্প নীরাকে বুকে জড়িয়ে নীরার কপালে চুমু খেয়ে বলে, মা রে, তোর মায়ের জন্য ভয় পেয়ে গিয়েছিলাম আমি। তোর মায়ের কিছু হলে তোর আর আমার কি হতো বল? তাই টেনশনে তোকে কোলেও নেইনি এতক্ষণ। আমার রাজকন্যা আমাকে বুঝবে, তাই না? আমার রাজকন্যা তো আমার সোনা মাটা। তারপর কল্প নীরাকে আমার পাশে শুইয়ে দিয়ে বলে, এখন মা মেয়ে দুজন দুজনকে ভালো মতো দেখো, গল্প সল্প করো, কিন্তু খবরদার ভুলো না আমায়, ভুলো না কিন্তু আমায়। ছোট্ট নীরা আজ কত বড় হয়ে গেছে। আল্লাহ নীরাকে আমার মনের মতো করেই সৃষ্টি করে আমার বুকে পাঠিয়েছেন। সেই কল্পের মতো চোখ, কল্পের মতো হাসি, কল্পের মতো রাগ, কল্পের মতো জেদ আর চঞ্চল। আমি যেমনটা আল্লাহর কাছে চেয়েছি। বাবার আদরে সে, বাবা ছাড়া কিচ্ছু বোঝে না। তার বাবাও তাকে ছাড়া কিচ্ছু বোঝে না। তাদের কাছে আমি যেন কই থেকে ভেসে এসেছি। মনে হয় যেন পাড়া প্রতিবেশী আমি। দেখতে দেখতে আমাদের নীরাটা অনেক বড় হয়ে গেছে। আজ ওর বিয়ে দিতে যাচ্ছি আমরা, ওর পছন্দের ছেলের সাথে। ছেলেটা কয়েক মাস আগেই বড় একটা অ্যাক্সিডেন্ট করেছে। আল্লাহর রহমত অল্পের জন্য বেঁচে গেছে। একটা হাত মারাত্মকভাবে ভেঙে গেছে, প্লাস্টার করা হয়েছিল। ডাক্তার বলেছেন সময় লাগবে অনেক ঠিক হতে। অনেকে বিয়েটা না করে দিতে বলেছিল, যেভাবে ভেঙেছে হাত যদি ঠিক না হয়। কিন্তু আমার নীরা পিছুপা হয়নি। আজ আল্লাহর রহমতে ইরাজ পুরোপুরি সুস্থ। প্লাস্টার খোলা হয়েছে, মাঝে মাঝে ব্যথা করে। ডাক্তার বলেছে সময় লাগবে একটু ব্যথাটা সারতে, ও কিছু না। আমার কল্পের মুখের দাগগুলোও কিন্তু বিয়ের 1 বছরের মাথায় মিলিয়ে গিয়েছিল। যদিও অল্প দু একটা দাগ আছে, তবে ওগুলো তেমন বোঝাও যায় না। তাই কখনো মানুষের খারাপ পরিস্থিতিতে তাকে ছেড়ে দিতে নেই। পরিস্থিতি সব সময় এক থাকে না। আল্লাহ কখন কার সাথে কি করেন বলা যায় না। কল্প খুব কান্নাকাটি করছে মেয়ের জন্য। খাওয়া দাওয়া বন্ধ প্রায় তার। কলিজার টুকরোটাকে কিছুক্ষণ পর বিদায় দিতে হবে যে, কিন্তু নিয়ম যে এমনই, মেয়েদের ঘরে রাখা যায় না। রাখা গেলে বাবা মা সারা জীবনই মেয়েদের নিজের ঘরে রেখে দিতেন। নীরাকে আজ মাশাআল্লাহ খুব মিষ্টি লাগছে। এই মাত্র বিয়ে সম্পন্ন হলো আমাদের কলিজার টুকরোটার। এবার বিদায়ের ক্ষণ। বুকের ভিতর চাপা একটা কষ্ট অনুভব হচ্ছে, তবুও বিদায় তো দিতেই হবে। নীরা এসে ওর বাবাকে জড়িয়ে ধরে কাঁদছে। কল্প মেয়ের কান্না সহ্য করতে পারছে না। ইরাজ কল্পকে সান্ত্বনা দিয়ে বলছে, বাবা, আপনি কোনো চিন্তা করবেন না, আমি ওর খেয়াল রাখবো। আপনার মতো আগলে রাখতে পারবো কি না জানি না। আমি আমার সাধ্যমতো যথেষ্ট চেষ্টা করব, যাতে ওর চোখে আজকের পর আর কোনো দিন পানি না আসে। আসলেও তা যেন হয় খুশির অশ্রু। বাবারে, আমার তো আমার মেয়েকে নিয়ে কোনো চিন্তা নেই, কারণ তুমি ওর খেয়াল রাখবে আমি জানি। কিন্তু যে শান্ত মেয়ে আমার তো চিন্তা হচ্ছে তোমার জন্য। নিজের খেয়াল রেখো। কল্প ইরাজকেও জড়িয়ে ধরে আর বলে। কল্পের কথা শুনে কাঁদতে কাঁদতে সবাই হেসে দেয়। নীরাও চোখ বুজিয়ে হাসতে হাসতে বলে, বাবা তুমি না। তারপর নীরা আমাকে জড়িয়ে ধরে বলে, বাবার খেয়াল রেখো মা, তোমায় আমি অনেক ভালোবাসি মা। বাবা আমায় সব বলেছেন। আমার জন্য তুমি তোমার জীবন বাজি রেখেছ। আল্লাহ মৃত্যুর পর পরকালে আবার জীবন দিলে তোমার সন্তান করেই যেন আমায় রাখেন। আমিও নীরাকে জড়িয়ে ধরে বলি, নিজের খেয়াল রাখিস, আমিও তোকে অনেক ভালোবাসি। নীরা সবাইকে বিদায় জানিয়ে ইরাজের সাথে চলে যাচ্ছে নতুন জীবন শুরু করতে। ইরাজ নীরার হাত ধরে ওকে নিয়ে যাচ্ছে। যাবার সময় নীরা পিছনে তাকিয়ে সজোরে বলে, বাবা মা, খবরদার ভুলো না আমায়।